ভারত থেকে পণ্য আমদানি বন্ধ, লাভের মুখে বাংলাদেশ। ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এই প্রচলিত ধারণা নানা সময় উঠে আসে বাণিজ্য আলোচনায়। তবে সাম্প্রতিক তথ্য ও বাজারের বাস্তবতা বলছে এই ধারণা আর আগের মতো নির্ভরযোগ্য নয়। অর্থনীতিবিদ, পণ্য আমদানিকারক এবং কাস্টমস উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশ এখন অনেকাংশেই নিজস্ব উৎপাদন সক্ষমতা ও বিকল্প সরবরাহ চ্যানেলের মাধ্যমে ভারতের উপর নির্ভরতা কমিয়ে ফেলেছে। তাই ভারতীয় পণ্যের প্রবাহ বন্ধ হলে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে সীমিত এবং নিয়ন্ত্রিত থাকবে। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্যের তালিকায় ভারত এখনও একটি বড় উৎস হলেও এই নির্ভরতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বিশেষ করে কৃষি পণ্য, পেঁয়াজ, আলু, ডাল, শাকসবজি ও প্রসেসড ফুড আমদানিতে একসময় ভারত ছিল একক প্রধান। কিন্তু বর্তমানে এসব খাতে চীন, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত 2 বছরে ডলারের সরবরাহ সংকট এবং রাজনৈতিক বিবেচনায় ভারতীয় পণ্যের উপর অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ আরোপ করায় ব্যবসায়ীরা বিকল্প উৎসের দিকে ঝুঁকেছেন। এছাড়া কৃষি খাতে উল্লেখযোগ্য উৎপাদন বৃদ্ধি ও সরকারের প্রণোদনামূলক নীতির কারণে দেশে উৎপাদিত চাল, পেঁয়াজ, আলু, ডাল ও ভুট্টার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে দেশীয় পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় 20%। একইভাবে আলুতে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে রেকর্ড সংখ্যক উৎপাদন হয়েছে, যার কারণে সরকার স্থানীয় পর্যায়ে মজুদ ও মূল্য স্থিতিশীলতা রক্ষা করতে আলু রপ্তানির দিকেও নজর দিয়েছে। শুধু কৃষি পণ্যই নয়, ভারত থেকে আসা প্রস্তুত পোশাক ও প্যাকেজিং সামগ্রী, স্যানিটারি ওয়্যার, প্লাস্টিক পণ্য এবং টাইলসের বাজারেও এখন বিকল্প সরবরাহকারী সক্রিয়। বিশেষ করে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব পণ্য দ্রুত এবং প্রতিযোগিতামূলক দামে আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন সক্ষমতা বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে এই চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হচ্ছে। টাইলস ও স্যানিটারি পণ্যে বাংলাদেশি ব্র্যান্ড যেমন স্টার, রোকার এবং আকিজ এখন দেশের বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এদিকে রপ্তানির দিক থেকেও বাংলাদেশকে ভারত প্রীতিভাপা পণ্য মনোভাবের দিকে ঝুঁকে থাকতে দেখা যাচ্ছে না। ভারত হচ্ছে বাংলাদেশের 5ম বৃহত্তম রপ্তানি বাজার, কিন্তু বাংলাদেশে ভারতের রপ্তানি বাজার বাংলাদেশি রপ্তানি তুলনায় 5 গুণের বেশি। 2023 সালে ভারতের বাংলাদেশে রপ্তানি ছিল $13 বিলিয়ন কাছাকাছি, অথচ বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি হয়েছে মাত্র $2 বিলিয়ন সামান্য বেশি। এই ভারসাম্যহীনতার কারণে বাংলাদেশ ইতোমধ্যে রিজার্ভ সাশ্রয়ে ভারতীয় পণ্য রপ্তানি সীমিত করতে চায় এবং এ ব্যাপারে সরকারি পর্যায়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশ যদি ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয় বা ভারতের পক্ষ থেকে কোনো রাজনৈতিক কারণে সীমাবদ্ধতা আরোপ করা হয়, তাহলে এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রাথমিকভাবে কিছুদিন পণ্য উৎসে চাপ অনুভব করবেন ঠিকই, কিন্তু তা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি ডেকে আনবে, এমনটি এখন আর বাস্তব নয়। উপরন্তু দেশীয় উৎপাদনের সহায়ক নীতি, শুল্ক ছাড় এবং বাণিজ্যিক চুক্তির বিকল্প প্রস্তুতি থাকলে এই স্থান তাড়াতাড়ি পূরণ করা সম্ভব। বাংলাদেশের আমদানি কাঠামো এখন অনেক বেশি বৈচিত্র্যময়, সাপ্লাই চেইন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে এবং সরকার নীতিগতভাবে অভ্যন্তরীণ বাজার সংরক্ষণ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি কৌশল অনুসরণ করছে। জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডেটা বিশ্লেষণে দেখা যায় ভারতীয় পণ্যের উপর নির্ভরতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এমনকি বাংলাদেশ ভারত সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ প্রকল্পগুলোর ভবিষ্যৎ বাস্তবায়ন এখন কূটনৈতিক অনিশ্চয়তার কারণে ঝুলে রয়েছে। বিশ্ববাজারে পণ্যের অভিগম্যতা এবং টেকসই ব্যাকআপ উৎস থাকায় বাংলাদেশ এখন চীন, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে বিকল্প হিসেবে গ্রহণ করেছে। ভারতের উপর অতি নির্ভরতা থেকে বেরিয়ে এসে একটি স্মার্ট ডাইভার্সিফিকেশন মডেল গড়ে তোলাই এখন বাংলাদেশের লক্ষ্য। ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য প্রধানত আমদানি হয়ে থাকে তা বিশ্লেষণ করলে দেখা যায় এগুলোর বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় এবং প্রাথমিক পর্যায়ের কাঁচামাল। এর মধ্যে রয়েছে চাল, গম, পেঁয়াজ, রসুন, ডাল, শাকসবজি, ফলমূল, অটোমোবাইল যন্ত্রাংশ, রাসায়নিক উপাদান, ওষুধের কাঁচামাল, প্যাকেজিং উপকরণ, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ এবং হালকা প্রকৌশলজাত সামগ্রী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশের আমদানিকারকগণ এসব পণ্যের জন্য বিকল্প উৎসের সন্ধান করছেন এবং বেশ কিছু ক্ষেত্রে সফলভাবে তা স্থাপন করেছেন। বিশেষ করে পেঁয়াজ, চাল, গম ও ডালের বাজারে ভারত একসময় একক প্রভাব বিস্তার করলেও বর্তমানে বাংলাদেশের বাজারে মিয়ানমার, পাকিস্তান, চীন, থাইল্যান্ড এবং রাশিয়ার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পেঁয়াজে মিশর ও তুরস্ক বাজার ধরে রেখেছে। একসময় যখন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল, তখন বাংলাদেশ সেই সংকট থেকে শিক্ষা নিয়ে নিজের উৎপাদন, সংরক্ষণ ও বিকল্প আমদানি ব্যবস্থার উপর জোর দেয়।
একইভাবে চাল ও গম আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা এখন আর বাধ্যতামূলক নয়। ভারতীয় রপ্তানির সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে রসদ এবং খাদ্যপণ্য, যার বাজার এখন হ্রাস পাচ্ছে। অন্যদিকে ভারতের যেসব রপ্তানি বাংলাদেশে এখনও চাহিদা রাখে, যেমন বাইক ও অটোমোবাইল, এলইডি পণ্য, ফ্ল্যাট টাইলস এবং স্যানিটারি পণ্য, সেগুলো দেশীয় বিকল্প ও চীনা পণ্য দ্বারা ক্রমেই প্রতিস্থাপিত হচ্ছে। বাংলাদেশে টাইলস ও স্যানিটারি শিল্প যেমন আকিজ, স্টার, আরএকে ইত্যাদি এখন ভারতীয় ব্র্যান্ডগুলোর বাজার হ্রাস করছে। একইভাবে বাইকের বাজারে চীনের লো কস্ট ব্র্যান্ড এবং স্থানীয় সংযোজন অর্থাৎ সিকেডি প্ল্যান্টগুলো ভারতের উৎপাদনকারীদের জন্য সরাসরি প্রতিযোগিতা তৈরি করেছে। ভারতের পণ্যে বাংলাদেশি বাজারের এতটা নির্ভরতা না থাকলেও ভারতের একচেটিয়া প্রবেশাধিকারের সুবিধা অনেক আগে থেকেই বজায় ছিল। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্যের উপর শুল্ক হার ও নন ট্যারিফ প্রতিবন্ধকতা আরোপে তুলনামূলক নমনীয় ছিল, ফলে ভারত সহজেই পণ্য ঢুকিয়ে দিয়েছে, অথচ বাংলাদেশের রপ্তানিতে প্রতিবন্ধকতা আরোপ করেছে। এই দ্বিমুখী বাণিজ্য নীতির ফলে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যে মারাত্মক ঘাটতি তৈরি হয়, যা এখন সরকার এবং ব্যবসায়ী উভয়ের দৃষ্টিগোচর হয়েছে। এই অস্বাভাবিক ভারসাম্যহীনতা শুধুমাত্র পরিসংখ্যানে নয়, বরং বাংলাদেশ ব্যাংকের বহির্বাণিজ্য স্থিতিশীলতা ও রিজার্ভ ব্যবস্থাপনাতেও প্রভাব ফেলেছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বাড়াতে যত পদক্ষেপ নেওয়া হয়েছে তার অধিকাংশই ফলপ্রসূ হয়নি, কারণ ভারত নন ট্যারিফ ব্যারিয়ার বা এনটিবি ব্যবহার করে বাংলাদেশি পণ্য আটকে রেখেছে। স্যানিটারি ফিটনেস সার্টিফিকেট, বিশেষ পরীক্ষাগার অনুমোদন, প্যাকেজিং লেভেলিং নিয়ম, কাস্টমস চাহিদা, এসব কারণে বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে হিমশিম খায়। ব্যবসায়ীদের একাংশের বক্তব্য অনুযায়ী যদি ভারতীয় পণ্য প্রবাহ হঠাৎ বন্ধ হয়, তাহলে কিছু আমদানি নির্ভর খাত যেমন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, মেডিসিন এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এবং হালকা প্রকৌশল সামগ্রীতে সাময়িক চাপ তৈরি হতে পারে। তবে এই খাতগুলোতেও চীন, ইউরোপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি কাঠামো বিকল্প হিসেবে প্রস্তুত রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে স্থানীয় শিল্পপতিরা উৎপাদন বাড়াতে প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি ভারতীয় আমদানির পরিবর্তে যদি বাংলাদেশ নিজস্ব উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে, তবে কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। কৃষি ও ক্ষুদ্র শিল্প খাত তারই অন্যতম উদাহরণ। ইতিমধ্যে সোলার প্যানেল, বিদ্যুৎ সংযোগ সরঞ্জাম, মোবাইল ফিটিং, প্লাস্টিক ও প্যাকেজিং খাতে স্থানীয় উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। সরকার পর্যায়ে একাধিকবার আলোচনায় এসেছে যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কাঠামোকে পুনর্মূল্যায়ন করতে হবে। বিশেষ করে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ করতে চায় ঢাকা। বাংলাদেশ সাফটা অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া কাঠামোর বাইরে বিকল্প আঞ্চলিক বাণিজ্য জোটে অংশগ্রহণের দিকেও এগোচ্ছে, যেখানে ভারতীয় আধিপত্য কম এবং সহযোগিতা বেশি। এই পর্যায়ে বলা যায় ব্যবসায়ী, রপ্তানিকারক, আমদানিকারক ও সরকারি সিদ্ধান্ত গ্রাহকরা এখন ভারতীয় পণ্যের প্রতি অতি নির্ভরতা থেকে সরে আসছেন। এর ফলে যদি ভারত হঠাৎ কোনো কারণবশত বাংলাদেশে পণ্য রপ্তানি স্থগিত করে দেয় বা বাংলাদেশে আমদানি সীমিত করে, তাহলে দীর্ঘমেয়াদী কোনো অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাবনা নেই। ভারতীয় পণ্যের প্রবাহ হঠাৎ বন্ধ হলে বাংলাদেশের ওপর তার বাস্তব প্রভাব কেমন হতে পারে তার মূল্যায়ন করতে হলে অতীতের কিছু গুরুত্বপূর্ণ নজির বিবেচনায় নেওয়া জরুরি। 2019 সালের শেষ প্রান্তিকে এবং 2020 সালের শুরুর দিকে ভারত যখন রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের বাজারে পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দেয়, তখন দেশের বাজারে এক সপ্তাহের মধ্যে দাম দ্বিগুণ হয়ে যায়। এ অবস্থার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার মিশর, তুরস্ক এবং চীন থেকে দ্রুত আমদানি চালু করে এবং দেশীয় উৎপাদন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দেশের কিছু কৃষিভিত্তিক অঞ্চলে কোল্ড স্টোরেজ উন্নয়নে বিনিয়োগ শুরু হয়। এই অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয় সংকটময় মুহূর্তে বিকল্প উৎস সক্রিয় করা গেলে ভারতীয় পণ্যের সরবরাহ ব্যাঘাত বাংলাদেশের জন্য কোনো অপরিহার্য বিপদ নয়, বরং সংকটের মধ্য দিয়ে গঠিত হয় প্রতিরোধমূলক অবকাঠামো এবং নতুন বাজারের ভিত্তি। এক্ষেত্রে ব্যবসায়ীদের দ্রুত অভিযোজন ও আমদানিতে গতিশীলতা এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বাজার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভারতীয় পণ্য প্রবাহ হঠাৎ থেমে গেলেও পণ্যের দামে সাময়িক চাপ ছাড়া অন্য কোনো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধাক্কা আসবে না। গার্মেন্টস খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, রাসায়নিক, রং, বোতাম, লেবেল ইত্যাদি মূলত চীন, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসছে। ফলে এই খাত ভারতের উপর নির্ভরশীল নয় বললেই চলে। ওষুধ শিল্পে ভারতের এপিআই প্রভাব আছে বটে, কিন্তু সেখানে ভারত নিজেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের উপর নির্ভরশীল। এই ত্রিপক্ষীয় সাপ্লাই চেইনে ভারসাম্য বজায় থাকায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম। এদিকে বড় বড় আমদানিকারক ও সুপার শপ চেইনের সঙ্গে কথা বলে জানা যায়
তারা এখন অন্তত 5টি বিকল্প উৎসকে সক্রিয় রাখে এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতা এড়াতে চায়, কারণ তারা জানে রাজনৈতিক বা অর্থনৈতিক যে কোনো সিদ্ধান্ত হঠাৎ ভারতীয় আমদানি প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। এই সচেতনতা থেকেই বাংলাদেশি আমদানিকারকেরা এখন নতুন বাজার তৈরির কৌশল গ্রহণ করেছেন। কূটনৈতিকভাবেও বাংলাদেশ এখন আর একতরফা সম্পর্কের পক্ষে নেই। ভারতীয় আধিপত্যকে ভারসাম্য দিতে বাংলাদেশ চীন, তুরস্ক, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি জোরদার করছে। চীন থেকে চুক্তিভিত্তিক শুল্ক সুবিধার মাধ্যমে বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং মেডিকেল ডিভাইস আমদানি করছে। রাশিয়ার সঙ্গে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ চুক্তি, আর আরব দেশগুলোর সঙ্গে হচ্ছে খাদ্যপণ্য ও জ্বালানি ভিত্তিক বিনিময় ব্যবস্থা। ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে অবশ্য আমদানির তালিকা পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে। এর উদ্দেশ্য হল যেসব পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব সেগুলোর আমদানি বন্ধ করে দেওয়া এবং যেসব পণ্যের একাধিক উৎস রয়েছে সেগুলোর ক্ষেত্রে ভারতীয় নির্ভরতা কমিয়ে আনা। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামো যা অর্থনীতি ও শিল্পনীতিকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে। আরও বড় পরিসরে চিন্তা করলে দেখা যাবে বাংলাদেশের এই বহুমুখী কৌশল কেবল ব্যবসায়িক নয়, বরং ভূ রাজনৈতিক কৌশলের অংশ। ভারত যদি বাংলাদেশের ওপর একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায়, তাহলে সেই চাপ মোকাবেলায় বাংলাদেশকে বিকল্প অর্থনৈতিক ও কূটনৈতিক বলয়ের অংশ হতে হবে। এমন উপলব্ধি এখন স্পষ্ট। ফলত পণ্য আমদানির খাতেও একই যুক্তিতে বহুমুখীকরণ একটি নতুন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এটি এমন এক কাঠামো তৈরি করছে যেখানে ভারতীয় পণ্যের অনুপস্থিতি এখন আর ঝুঁকি নয়, বরং নতুন চ্যালেঞ্জের মুখে উৎপাদন, সরবরাহ ও অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধির সুযোগ। দেশীয় শিল্প, এসএমই খাত, কৃষি উৎপাদন এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এই সুযোগে বাড়তি বিনিয়োগ ও উৎপাদনের সুযোগ পাচ্ছে। ভারতের পণ্য প্রবাহ থামা মানেই এখন দেশের জন্য একমাত্রিক সংকট নয়, বরং নিজস্ব সক্ষমতা বাছাই ও বিকাশের অনন্য মুহূর্ত। ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এমন ধারণা এখন অতীত। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আজ বহুমুখী ও প্রস্তুত একটি অর্থনীতি, যেখানে এক দেশের উপর নির্ভরতা নয়, বরং বিশ্ববাজারের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কই প্রধান ভিত্তি। অর্থনীতি ও নিরাপত্তার নতুন এই যুগে এই প্রস্তুতি একটি পরিণত রাষ্ট্রের পরিচয় বহন করে।